গত ভিডিওতে আমরা একটা হেলানো পালিশ সমতলের ওপরে 10 কিলোমিটার ভরের ইট বসানো থাকলে কি হবে তাই নিয়ে কথা বলেছিলাম। সেই আলোচনার লেখালেখির অংশটা পর্দায় দেখতে পাচ্ছ, তার কিছু অংশ আমরা আবার ব্যবহার করব। আচ্ছা, তার জন্যে মহাকর্ষ বলকে, ওই গতবারের আলোচনার জন্যে মহাকর্ষ বলকে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছিলাম। একটা ভাগ সমতলের সমান্তরাল আর অন্যটি সমতলের ওপরে সমকোণ বরাবর, মানে পারপেন্ডিকুলার। এদের নাম দিয়েছিলাম যথাক্রমে এফ সাব জি প্যারালাল ভেক্টর, যেটি হচ্ছে আমরা এবং এফ জি পারপেন্ডিকুলার ভেক্টর। আর এই দুটি অংশের যোগফল অবশ্যই পুরো মহাকর্ষের বল, যেটা হচ্ছে এফ সাব জি। যেহেতু ইটটি এফ জি পারপেন্ডিকুলার এর প্রভাবে নিচের দিকে নামছে না, নিশ্চয়ই সমতলটির প্রতিক্রিয়া বা স্বাভাবিক বল তার সমান এবং উল্টো দিকে কাজ করছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় নিয়ম বলে যে সেটাই নিশ্চয়ই হচ্ছে। কিন্তু এফ জি প্যারালাল, যেটার মান 49 নিউটন এবং সমতল বরাবর, সেই এফ জি প্যারালাল বলের কোনো প্রতিক্রিয়া না থাকলে ইটটি তড়িৎ গতিতে নিচের দিকে পিছলে নেমে আসবে এবং এই ত্বরণ এর পরিমাণ হবে, আমরা দেখিয়েছিলাম, 49 নিউটন, যেটা হচ্ছে এদিকের মানে এফ প্যারালাল এর মান, তাকে 10 কিলোগ্রাম দিয়ে ভাগ করলে যা হয় সেটা হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড। তো সেই তড়িৎ গতিতে তার নিচে নেমে আসার কথা। এই পিছলে নাবার কথাই আমরা গতবার আলোচনা করেছিলাম। ধরা যাক যখন এই পরীক্ষাটা করছো, পিছলে নাবার বদলে ইটটি স্থির হয়ে রয়েছে। ধরো বরফের পরিবর্তে আমরা এবারে কাঠের ওপরে কাঠের ইট ব্যবহার করছি, মানে ওই সমতলটিও কাঠের এবং ইটটিও কাঠের। আচ্ছা, এই থেমে থাকলে আমাদের কি বুঝতে হবে যে এই প্যারালাল দিকেও মোট বল শূন্য, মানে যেটি এই এফ প্যারালাল জি যেটা নিচের দিকে টানছে সেটিও একটা অদৃশ্য বলে কাটাকুটি হয়ে গিয়ে মোট বল নিশ্চয়ই শূন্য হচ্ছে, সেজন্যই এটা স্থির রয়েছে। তাহলে সেটা কি হতে পারে? নিশ্চয়ই এফ জি প্যারালাল এর প্রতিক্রিয়াজনিত বল, যার মান সমান এবং উল্টো দিকে কাজ করছে। প্রশ্ন হলো, প্রতিক্রিয়াটি কি ধরনের? আমরা জানি যদি সমতল ও ইটটি কাঠ বা পাথরের তৈরি, বরফের নয়, তাহলে ঘর্ষণজনিত বল বা ফ্রিকশনাল ফোর্স পিছলে নামতে বাধা দেবে বা থামিয়ে রাখবে। আমাদের রোজকার জীবনে আমরা সবসময়ই এই ফ্রিকশন এর প্রভাব দেখি, কিন্তু আমরা হয়তো সর্বদা দেখছি বলে তাদের কথা মনেও রাখি না। এবারে আমরা সেখানেই আমরা আমাদের মনোযোগ আকর্ষণ করব। তো এই ফ্রিকশন বলের জন্ম হচ্ছে এই ক্ষেত্রে এফ জি প্যারালাল এর প্রতিক্রিয়া, এবং তাই তার উল্টো দিকে কাজ করছে। এক্ষেত্রে ঘর্ষণজনিত বল হবে 49 নিউটন সমতলের বরাবর এবং উপর দিকে যাদের ভাগ হচ্ছে, আমরা যেটা আগে কথা বলে নিয়েছিলাম এগুলো নিয়ে। এই অবস্থায় একটা পরীক্ষা করা যেতে পারে
যে এই এফ জি প্যারালাল এর দিকে আরেকটু ছোট মাপের বল, ধরো 1 নিউটন, সামান্য একটা অতিরিক্ত বল ওই এফ জির সঙ্গে যোগ করে দেখা যেতে পারে যে কি হয়। এই বলটিকে যদি আস্তে আস্তে মানটা বাড়িয়ে ওই 1 নিউটনে আনা যায়, তখনই হয় ধরা যাক ইঁটটি পিছলে নামতে শুরু করছে। যদি 1 নিউটন অতিরিক্ত বলের প্রভাবে চলা শুরু হয়, তাহলে বুঝবো এই অতিরিক্ত বল এবং ওই এফ প্যারালাল এর যোগফল, যাকে আমরা বলবো, এই যোগফলটাকে বলবো এফ বি বা বাজিং ফোর্স যেটা বলা হয়েছে, মানে যাতে চলার শুরু করার যে যতটুকু বল দরকার সেটি হচ্ছে এই এফ সাব বি। এক্ষেত্রে সেটা 50 নিউটন, 49 যোগ 1 50 নিউটন, যখন ইঁটটি পেছলাতে শুরু করছে। আর সমতলের সমকোণে ওপর দিকে স্বাভাবিক বল, যেটা এক্ষেত্রে 49কে 3 বর্গমূল দিয়ে গুণ করলে যা হয় তত, 49√3 নিউটন। আচ্ছা, এদের এই দুটো বলের মানে এফ বি যাকে আমি বলেছি আর এফ এন মানে এই যে স্বাভাবিক বলটি, তাদের পরিমাণের অনুপাত বা রেশিও যদি নাও, তাহলে সেটা হবে কি, এখানে 50 নিউটন এফ বি এবং এফ এন হচ্ছে 49কে ওই 3 বর্গমূল দিয়ে গুণ করে সেটা হচ্ছে নিচে। আচ্ছা, এই অনুপাতকে বলা হয়, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে স্থির ঘর্ষণের গুণাঙ্ক বা ইংরেজিতে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটিকে মিউ বলে একটা মিউ এস দিয়ে সেটাকে বোঝানো হয়। মিউ হচ্ছে একটা গ্রিক অক্ষর আর এস হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, এবার এই মিউ এস টিকে মাপা যাক, মানে ক্যালকুলেট করা যাক। সেটা হচ্ছে 50, তাকে ভাগ করছি 49 আর √3 এর গুণফল দিয়ে। সেটা হচ্ছে হিসেব করলে দেখব 0.59। বলে রাখছি, ক্যালকুলেটরের হিসাব এখানে যেটা দেখানো হয়েছে সেটাতে একটু ভুল আছে, কারণ ওখানে 49-এর জায়গায় 40 লেখা হয়েছিল, তাই 0.72 দেখা যাচ্ছে, আসলে ওটা 0.59 হবে। আর এফ বি বাড়ালে কি হয় সেসব আমরা একটু পরে দেখব, পরের ভিডিওতে। কারণ তাহলে আরেকটু এফ বি যদি একটু বলে নিই, এফ বির কে যদি একটু বাড়াই তাহলে দেখব ওই মানে স্থির অবস্থা থেকে ইঁটটি চলতে শুরু করেছে। তখন কি হবে সেইটা আমরা ভবিষ্যতে আলোচনা করে দেখব।